নমস্কার, আমি বৈশাখী। বৈশাখীর গল্প কথায় টুকরো টুকরো গল্প নিয়ে হাজির হয়ে গিয়েছি আজ আবার আপনাদের সামনে। আজকের গল্প স্যার। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, বেল বাটনটা অবশ্যই মনে করে প্রেস করে দেবেন, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি আপনাদের কাছে যাতে পৌঁছে যায় সেই কারণে। কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প স্যার। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। শহরের কোলাহল থেকে কিছুটা দূরে এক নিরিবিলি ক্যাফে। জানলার পাশের টেবিলে বসে রয়েছে দুই প্রেমিক যুগল, অরিত্র আর হিয়া। সদ্য ওয়েটারের রেখে যাওয়া কফির কাপ থেকে ধোঁয়া বেরিয়ে উঠছে। এই ধোঁয়া শীতের মরশুমে এক অন্যরকমের অনুভূতির সৃষ্টি করে। আজ অফিস থেকে বেরিয়ে বেশ খানিকটা বায়নাক্কা করার পরই দেখা করতে বাধ্য হয়েছে হিয়া। না হলে খুব একটা সে এই সময় আসা যাওয়াটা পছন্দ করে না। বাড়িতে বাবা আর মা বিয়ের জন্য চাপ দিচ্ছে, যদিও অরিত্র বেখেয়ালি মানুষ। যখনই ফোন করে হিয়া জানিয়েছিল আমার বাড়িতে আমার জন্য সম্বন্ধ দেখছে, তো আমি কি করব? আমি কি করব মানে? তুমি আমায় ভালোবাসো না? হ্যাঁ বাসি। তাহলে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, আজকে সম্বন্ধ আসবে, দেখুক দেখুক হিয়া কত সুন্দরী, কত স্মার্ট, সুশিক্ষিতা, চাকরি করে, অথচ নিজে স্বাধীনতাভাবে চলতে পারে না। তুমি না বড্ড বেশি। আমি তো আমার কথাতেই তোমার বাঁচার উত্তরটা দিয়ে দিলাম। অরিত্র বরাবরই এইরকম, মনে হয় যেন একটা আনসিরিয়াস মানুষ, কিন্তু না, ও যথেষ্ট সিরিয়াস এবং হিয়ার প্রত্যেকটা কথা অতিরিক্ত মনোযোগ সহকারে শ্রবণ করে। তো বাড়িতে কি বললে? বাড়িতে বললাম আমার পক্ষে এখন বিয়েটা করা সম্ভব না, ব্যাস এইটুকু। আমার কথা কিছু বলনি? মোটেই না। ওটা তোমার কাজ, ওইসব তুমি হ্যান্ডেল করো। তাছাড়া আমার বাবা বেজায় রাগী মানুষ। আমি যদি এখন বলি আমি প্রেমে পড়েছি, তাহলে আমাকে জোর করে বিয়ে দিয়ে দেবে। অতই সহজ। জোর করে নিয়ে গেলে আমি কি করবে? তোমারই তো শিরদাঁড়াটা ঝুঁকে রয়েছে। কেন এত ভয় পাও বলো তো? ভয় পাবো না? আমি একটা বেকার ছেলে, আর তুমি রীতিমতো লাখ টাকার চাকরি করো। আমার সঙ্গে কি? আমি সেই জন্যই তো বলেছি এই মুহূর্তে বিয়ে করা সম্ভব না। মানে আমি কিছুটা সময় চেয়ে নিচ্ছি। তোমার বাবা কি বলল? কি আর বলবে, বলল স্বাবলম্বী হয়েছ, পাখনা গজিয়েছে, তো এখন আর বাবা মার কথা পাত্তা দেবে কেন? তখন তুমি কি বললে? কি আর বলবো, দীর্ঘশ্বাস ছেড়ে বললাম তোমাদের মেয়ে তোমাদেরই আছে। হ্যাঁ, তবে সিদ্ধান্তটা আমার। কারণ যেই মানুষটার সঙ্গে সারা জীবন আমি সংসার করব, তাকে যদি একটু ভালোভাবে কাড়িয়ে ছাড়িয়ে নাই দেখলাম, তাহলে কি তুমি এই বিয়েতে রাজি? আমি রজতকে একবার জিজ্ঞেস করতে পারি। ও যদি বলে যে হ্যাঁ, সম্পর্কে থেকেই তোমরা মেলামেশা করতে পারো। না না বাবা, আমি তা বলিনি। অ্যাকচুয়ালি ওই লোকটাকে আমার পছন্দ না। কেন রে? কত ভালো ছেলে, তোর বাবার বন্ধু, ওইখানেই পছন্দ না মা? কেন? বাবার বন্ধু লোকটাকে আমার একেবারেই ভালো লাগে না। ছোটবেলায় দেখেছি তো, বাবাকে চাকরের মতো রাখতো। বাবা যেহেতু ওদের কোম্পানিতে চাকরি করে, আর আমাকে দেখে কি দেখে ভুলেছে বলতে পারবো না। কথাটা শুনে সন্তোষবাবু চুপ হয়ে গিয়েছিলেন। মেয়ের মুখের দিকে তাকিয়ে বলেছিলেন, সত্যি কথা বলো তো, তোমার পছন্দের কেউ কি আছে? যদি থেকেও থাকে, তার সঙ্গে বিয়ে করতে তুমি আমায় পারমিশন দেবে? হিয়া, বাবার মুখে মুখে তর্ক করছিস কেন? আমাদের পরিবারের মেয়েরা এমন নয়। সে তোমাদের পরিবারের মেয়েরা অনেক কিছুই নয় মা। 16 বছর বয়সে বিয়ে হয়ে যাওয়া, তারপর একটা বাচ্চা হয়ে যাওয়া, সারা জীবন সংসারের বোঝা মাথায় করে বয়ে বেড়ানো, স্বামী অত্যাচার করলেও, শ্বশুরবাড়ির লোকে কিছু বললেও কিচ্ছু বলতে না পারা, এইসব তোমাদের বাড়ির মেয়েদের ধর্ম। কিন্তু আমি চাকরি পেয়ে পুরো ব্যাপারটাকে অন্যরকম করে দিয়েছি। তাই সন্তোষবাবু স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, প্রতিমা, ঘরে চলো, ওর সিদ্ধান্ত ওকেই না হয় নিতে দাও।
অরিত্র হাততালি দিয়ে উঠে বলে, এই তো কাজ হয়েছে, মাথায় বুদ্ধি খেলেছে। তোর জন্যই খেলাতে হয়। শোন, সামনের বছরের মধ্যে একটা চাকরি বাকরি জোগাড় করার চেষ্টা কর। আরে করি কি আর না রে, তোর কি মনে হয় করি না? তাহলে যতদিন না করতে পারছিস ততদিন না তুমি তুমি করে কথা বলবো না, ওই তুই তুকারিই থাক। কেন কেন? না, ওই তুই তুকারি করলে না নিজেকে একটু বস বস বলে মনে হয়। এইভাবে অপমান করতে পারলি আমাকে, কি বলবো তাছাড়া বলতো? আজ 7টা বছর হয়ে গেল অরিত্র, এখনো পর্যন্ত চাকরি জোটাতে পারলি না। আসলে চাকরি বাকরি আমার জন্য নয়, তাহলে তোর জন্য কি? আমি হলাম উপদেষ্টা, মানে যাকে যেরকম করে বোঝাবো সে যদি আমার কথা অনুযায়ী সেই পথে চলে তার উপকার হবে, তাতে তোর লাভ কি? হোমা, জানিস না মহাপুরুষরা এক একজন বলে গিয়েছেন। ঠিক আছে, তোর মহাপুরুষের ডায়লগ শুনতে আমার বিরক্ত লাগে। তুই তো মহাপুরুষ নোস, তুই এখনকার মানুষ। আর প্রেমিকাকে ধরে রাখতে গেলে চাকরি তোকে করতেই হবে। হিয়া আর অরিত্র দেখা করে চলে যায়। অরিত্রর ফোন আসে, মা ফোন করেছে, বাবু বাড়ি আয়, তোর একটা লেটার এসেছে। লেটার? অরিত্রর মনের ভেতরে আনন্দের ফোয়ারা ছোটে। বাড়িতে তাড়াতাড়ি চলে যায় সে। হিয়াকে ফোন করে এখনই বলবে না, আগে দেখুক কিসের লেটার, তারপর না হয়। বাড়িতে গিয়ে লেটার দেখতেই অরিত্রর চোখে জল চলে আসে। বাবা বিছানায় শয্যাশায়ী আজ 5 বছর। যেহেতু চাকরি করতেন তাই ওনার পেনশনের টাকাতেই 2টো ডাল ভাত জুটে যায়, কিন্তু সেখানে অন্য একটা মেয়েকে এনে তার দায় দায়িত্ব গ্রহণ করার মতো অবস্থা এখনো পর্যন্ত অরিত্রর হয়নি। বাবার কাছে গিয়ে ছলো ছলো চোখের দৃষ্টিতে বলে ওঠে, বাবা মাইনে পেয়ে তোমার জন্য আগে হুইল চেয়ারটা কিনবো। কি বলছিস রে বাবু? হ্যাঁ মা, চাকরিটা আমি পেয়ে গেছি। বাড়িতে বিরাট একটা হাসির কলরোল ওঠে। অরিত্রর বাড়ি জমিদার বাড়ি, পুরনো আমলের। শরিকেরা সবাই আলাদা হয়ে গিয়েছে। অরিত্রর সঙ্গে ওর ঠাকুরদা ঠাকুমা থাকতো, কিন্তু 2 বছর হয়েছে ওনারাও গত হয়েছেন। এখন এই বাড়িতে 3টে মানুষেরই বাস, বাদবাকি সবাই যে যার জমি জায়গা বিক্রি করে দিয়েছে। ফ্ল্যাট বাড়ি উঠেছে আশেপাশে বেশ কয়েকটা, কিন্তু অরিত্রর বাবা আর অরিত্ররা যেহেতু ভিটে আঁকড়ে এখনো পড়ে রয়েছে, তাই প্রমোটার ওদের বিল্ডিংটুকু এখনো দখল করতে পারেনি। তবে হ্যাঁ, প্রমোটারের ভয় দিন দিন বাড়ছে অরিত্রর মায়ের মনে। যেভাবে লোকটা এসে পাঞ্চি বিয়ে পানের পিক ফেলে যায়, তাতে যেন মনে হয় যখন তখন ওদের যে কোনো একটা বিপদ ঘটিয়ে দিতে পারে। অরিত্র ফোন করে। ফোনের ওপার থেকে ব্যস্ত হিয়া ফোন ধরে বলে, এই তো পৌঁছে গেছি, তোকে ফোন করা হয়নি, রাগ এখন, ঘরের অনেক কাজ। শোন, একটা সুখবর আছে। কি আর সুখবর হবে? হয়তো তোর কোনো বন্ধু চাকরি হয়েছে, না হয় তোর উপদেশে কোনো বন্ধু ব্যবসায় দাঁড়িয়েছে। অরিত্রর মুখটা কালো হয়ে যায়। আমি চাকরিটা পেয়েছি। কি? আবার সেই থার্ড পার্টি না তো? মনে আছে তো এরকম চাকরি তুই আরো একবার পেয়েছিলি? 3-4 মাস পরে মাইনে পাচ্ছিলি না? 3 হাত হয়ে মাইনে আসছিল ভায়া হয়ে। ঠাট্টার জন্যে অরিত্রর মনে বেশ কিছুটা কষ্ট হয়। হিয়া খানিকক্ষণ হো হো করে হেসে নিয়ে তারপরে বলে, সরি রে, তোর অবস্থার জন্য ভীষণ হাসি পায়। যাই হোক, কংগ্রাচুলেশন চাকরি পাবার জন্য। তো ভালোভাবে কর, তারপর না হয় বিয়ের সিদ্ধান্তটা নেওয়া যাবে। তুই এইভাবে আমাকে ঠাট্টা করছিস, কি করব বল? আসলে তোর যে ক্যারেক্টারটা আছে না, ওতে ঠাট্টাটাই ভালো যায়, বাকি কিছু যায় না। তাহলে আমার সঙ্গে ব্রেকআপ করলেই তো পারিস, সেটাই বোধহয় এবার করতে হবে। কেন, কি এমন হলো? আর কি বলবো, বাবা সিভিল ইঞ্জিনিয়ার পাত্র ঠিক করে বসে রয়েছে, আমার কাছে কান্নাকাটি করছে। বাবা বলছে বাবা নাকি মুখ দেখাতে পারবে না আমি বিয়ে না করলে। আর তুই তুই কি বললি? আমি কি বলবো বলতো? আমার অবস্থাটা তুই বোঝার চেষ্টা করিস। সম্পর্কের দোটানার মধ্যে আটকে রয়েছি। এক ছোটবেলা থেকে তোকে পছন্দ করি, ভালোবাসিস না? বাসি তো, কিন্তু ভালোবাসা দিয়ে কি আর পেট ভরবে? কেন হিয়া, যদি আমি ঘর সামলাতাম তুই চাকরি করতি, তাহলে কি কোনো অসুবিধে ছিল? আচ্ছা, এরকমই তো ঘটে এখন না, ছেলেরা চাকরি করে, মেয়েরা ঘর সামলায়। আমাদের ক্ষেত্রে না হয় উল্টো ব্যাপারটাই হতো। তবুও অরিত্র বলল না। যে অফিসে হিয়া চাকরি করে সেই অফিসেরই উচ্চ ডিপার্টমেন্টে ওর চাকরি হয়েছে। দেখাই যাক না
হিয়ার মন থেকে আসলে কি চায়, অরিত্রকে না অন্য কোনো কিছু? একটু কাড়ি ঝাড়ি নিয়েই সম্পর্কের পরের পদক্ষেপে পা রাখাটা ভালো, নাহলে ভবিষ্যতে পস্তাতে হয়। এই শোন, তোর সঙ্গে কালকে দেখা করব, দেখি বাবার কাছে তোর কথাটা একবার পেরে দেখি। তা কোন কোম্পানিতে চাকরি পেলি? একবার আসিস, বাবা মার সঙ্গে দেখা করিস। যদি বাবা মা রাজি থাকে তাহলে আমিও তোকে বিয়ে করব। তোর আমার এত বছরের সম্পর্ক, আর এখন আমি গিয়ে চাকরি পেয়েছি এটা বলে তোর বাবা মাকে রাজি করালে তুই রাজি? কেন, তোকে বিয়ে দিয়ে দিলে তুই তাহলে বিয়ে করে নিতিস? হয়তো তাই, কারণ আমার কাছে আর উপায় নেই। ছেলেটার ছবি দেখলাম, বেশ সুন্দর দেখতে, ঘর বাড়ি বিরাট, আর ছিমছাম পরিবার তো। আমার শ্বশুর মশাই নেই, শাশুড়ি মা আর আমার হবু বর। বাহ, একবারে হবু বড় বানিয়ে দিলি। তাছাড়া কি বলবো বল? কফি শপে তোর সঙ্গে দেখা করতে হবে, তোকে খাওয়াতে হবে, তোর বিল চোকাতে হবে, পুজোর সময় তোকে নতুন জামা কিনে দিতে হবে, জন্মদিনে তোকে নতুন ঘড়ি কিনে দিতে হবে, তোর মোবাইল হাত থেকে পড়ে ভেঙে গেলে সেটাও আমাকেই কিনে দিতে হবে। আমিও টায়ার্ড হয়ে গিয়েছি রে, আমারও ইচ্ছা করে, কিন্তু তোকে তো আমি সবসময় বলি তুই আমার এগুলো কিচ্ছু দিবি না। তুই দিস কেন? কারণ আমার লজ্জা লাগে। তুই যখন আমার পাশে হাঁটিস, তোর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস এক চলে না, তোকে ভিখারি লাগে। আর আমাকে আমাকে পুরো মনেই হয় যে তুই আজকাল খুব স্বাধীন হয়ে গিয়েছিস রে। কথাটা বলে অরিত্র। হ্যালো হ্যালো, ফোনটা কেটে দেয়। মা, আগামী মাসে আমার জয়েন। আমার ভালো জামা কাপড় আছে? হ্যাঁ, ওই যে হিয়া দিয়েছিল তোর বান্ধবী, সেগুলো রয়েছে তো? না মা, আমি দেখি আমি কি করি। অরিত্র তার কাছের বন্ধুর সঙ্গে যোগাযোগ করে, বন্ধুর মারফত কিছু টাকা ধার নিয়ে নতুন জামা কাপড়ের সেট কেনে। আর কয়েকদিন পরই অরিত্রর চাকরিতে জয়েন। মাসের প্রায় শেষ হতেই আসলো, সামনের মাসের 1 তারিখে ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখে। এই কদিন আর হিয়ার সাথে কথাও বলবে না, ফোনও করবে না। কি ব্যাপার হিয়া, আজ দেরি করলে এত? ওই ট্রাফিক জ্যামের জন্য। শুনলাম আমাদের অফিসে নতুন একজন বস আসছে। হ্যাঁ, একেবারে ওপরের ডিপার্টমেন্ট থেকে, বেজায় নাকি কাজে ভালো, এক চান্সে এতটা পোস্টিং। কবে আসবে? এই তো আজই আসার কথা। এই স্যার চলে এসছে, স্যার চলে এসছে। একটা গুঞ্জন পড়ে। হিয়া আজ সুন্দরভাবে সেজে গুজে গিয়েছে। অরিত্রর সঙ্গে এই কদিন যে যোগাযোগ নেই, তাতে হিয়ার কিছু যায় আসে না। অরিত্রও দেখল হিয়া একেবারেই ফোন করেনি, খোঁজও নেয়নি। এতে বোঝাই যায় ভালোবাসাটা ধীরে ধীরে একতরফা হয়ে গিয়েছে। অরিত্রই ওর সঙ্গে দেখা না করে মরে। ওর গলার ভয়েস না শুনলে অরিত্ররই মন কাঁপে, হিয়ার কিচ্ছু এসে যায় না। অফিসের বস যেই ঢুকলেন ভেতরে, সঙ্গে সঙ্গে হিয়ার হৃৎপিণ্ডটা যেন হাতের বাইরে চলে এলো। প্রাক্তন বস আসলেন, নতুন বসের সঙ্গে সকলের পরিচয় করালেন, হিয়ার সাথেও। অরিত্র হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতেই বলল, নাইস টু মিট ইউ। সকলকে জানাই ছেলেটি যথেষ্ট কাজের, আর ওর সাথে আমার আজকের না বহু দিনের সম্পর্ক। ইন্টারভিউ নেওয়ার সময় কিছু প্রশ্নেও আমাকে এমন উত্তর দিয়েছে, তাতে মনে হয়েছে আমার এই কোম্পানির সমস্ত দায়িত্ব আমি ওকেই দেব। এমনকি ওর সাথে আমার পার্টনারশিপ অবধি করা হয়ে গিয়েছে। হিয়ার মুখ ওই যে হিন্দিতে একটা কথা বলে না, খুলা কা খুলা হি রহে গয়া। অরিত্রর কাছে সমস্ত কাগজপত্র দিয়ে বস চলে গেলেন। হিয়া একটু ফাঁকা সময় পেয়ে যখন অন্যান্য সমস্ত অফিসের স্টাফরা বেরোলেন, তখন, অরিত্র তুমি? কে অরিত্র? কল মি স্যার। সরি স্যার, অ্যাকচুয়ালি এখন তো আপনার সাথে আমার কাজের টাইম নয়। আগামীকাল আপনার প্রজেক্টে যাবতীয় ফাইলগুলো আমাকে দেবেন, আমি চেক করব। আর একটা কথা শুনুন, আপনাকে আমি আমার পিএ করে রাখতে চাই। কেমন? অ্যাকচুয়ালি বয়সটা বেশি হয়ে গেছে তো, বাবা মার শেষ ভরসা আমি। এই যে জামা কাপড়টা পরে আছি,
আমার বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে কেনা। অফিসে মাইনে পাবো, তারপর ওর টাকা শোধ করব। একটা কথা, ওই আমাকে একটা এফবিতে অ্যাকাউন্ট করে দেবেন তো আমার নতুন নামে। অবশ্যই স্ট্যাটাসে আমার ছবি দেবেন এখনকার, কোট প্যান্ট পরা। আর লিখবেন যে যাক বাদ দিন, লেখাটা না হয় আমি নিজেই লিখে নেব। শুধু লিখবেন যে আমার উপযুক্ত পাত্রী চাই, যার সাথে আমি চুটিয়ে প্রেম করব আগে, তারপর বিয়ে। হরিত্র, স্টপ, কল মি স্যাড। ছোট গল্পের সমাহার আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। প্রতিদিন আসবো দুটো করে টুকরো গল্পের সমাহার নিয়ে। আপনাদের সাহায্য এবং সহযোগিতা একান্তভাবে কামনা করি। ভালো লেগে থাকলে অবশ্যই বৈশাখীর গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।